Okay, sir. Then texture applies mainly to the properties of individual sediment grains. Sedimentary structures such as cross-bedding and ripple marks are features formed from aggregates of grain. These structures are generated by সেটা বলতেছি মানে এই যে টেক্সচার একটা সেডিমেন্টারি স্ট্রাকচার থেকে যেটা ক্রস-বেডিং বা রিপল মার্কস থেকে আসে সেইটার মধ্যে যে সেডিমেন্টারি গ্রেনগুলো থাকে সেই গ্রেনগুলোর টেক্সচার দেখে কিন্তু এগুলো নির্ণয় করা হবে। সো ভ্যারাইটি অফ সেডিমেন্টারি প্রসেসেস ইনক্লুডিং ফ্লুইড ফ্লো, sediment gravity flow, soft sediment deformation and biogenic activity. So এই যে সেডিমেন্টারি স্ট্রাকচারের মধ্যে আমরা কি পাবো, সেডিমেন্টারি স্ট্রাকচার হচ্ছে থাকবে হচ্ছে সেডিমেন্টারি রকের মধ্যে এবং এই স্ট্রাকচার গুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে দিয়ে স্ট্রাকচার গুলো ফর্ম করে যেগুলোতে গ্রেন গুলো ওরিয়েন্ট হয়, যেমন ফ্লুইড ফ্লো, সেডিমেন্ট গ্র্যাভিটি, সফট সেডিমেন্ট ডিফর্মেশন এবং বায়োজেনিক অ্যাক্টিভিটি। বিকজ sedimentary structures reflects environmental conditions that prevail at or very shortly after the time of deposition. They are of special interest to geologists as a tool for interpreting ancient depositional environment. So, আমরা sedimentary structure গুলা এবং গ্রেনের প্যাটার্ন, গ্রেনের সাইজ, শেপ, sedimentary structure সবকিছু মিলাই কিন্তু একটা depositional environment, ancient depositional environment কে ইন্ডিকেট করে। So, we can use sedimentary structure to help evaluate such aspects of ancient sedimentary environment as sediment transport mechanism, paleo current flow, direction, relative water depth, and relative current velocity. So, আমরা এই sedimentary structure দিয়েও ডিটারমাইন করতে পারবো যে কেমন ট্রান্সপোর্ট মেকানিজম ছিল, প্যালিও কারেন্ট ফ্লো ছিল এবং ওয়াটার ডেপথ কেমন ছিল এবং রিলেটিভ কারেন্ট ভেলোসিটিস কেমন ছিল। So, sedimentary structures are particularly abundant in coarse silicic clastic sedimentary rock that originate through traction transport or turbidity current transport. Mainly sedimentary structure গুলো একটু coarse grain sedimented রকের মধ্যে একটু ভালো দেখা যায় বা বোঝা যায়, ফাইন গ্রেনের মধ্যে থাকে না, তা মেইনলি কোর্স গ্রেনের মধ্যে দেখা যায়। and they occur also in non-class silicic clastic sedimentary rocks such as limestone and evapotite. So এই sedimentary structure শুধু ক্লাস সিলিকি ক্লাস্টিক রকের মধ্যে থাকে না, নন সিলিকি ক্লাস্টিক সেডিমেন্টারি রকের মধ্যেও থাকে। তাহলে এখন আমরা হচ্ছে গ্রেন সাইজ নিয়ে পড়ব। ওকে, তাহলে আমরা কয়েকটা ফিচারস আমরা বলেছি যে ফিজিক্যাল প্রপার্টিজ এর ডিটারমাইন করার মধ্যে দিয়ে আমরা প্যালিও এনভায়রনমেন্ট বা ইকো বাউন্ডারি কন্ডিশন কেমন ছিল ডিটারমাইন করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমটা যেটা ধরবো সেটা হচ্ছে যে গ্রেন সাইজ। ওকে, সো হোয়াট ইজ গ্রেন সাইজ? অ্যাকচুয়ালি grain size is a fundamental attribute of silicic clastic sedimentary rock and thus one of the important descriptive properties of such rock. So একটা রক তো গ্রেন দ্বারা গঠিত, তাই না? এই গ্রেনের সাইজটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা রককে প্রথমেই ডেসক্রাইব করার জন্য। The size of particles in a particular deposit reflects weathering and erosion processes which generate particles of various size and the nature of subsequent transport processes. তো একটা রকের মধ্যে সেডিমেন্টের সাইজ দিয়ে তুমি জানতে পারবা যে তার ওয়েদারিং এবং ইরোশন কেমন হয়েছিল এবং এটা যে ট্রান্সপোর্টেশন প্রসেসের মাধ্যম দিয়ে এসছে সেটাও আমরা বুঝতে পারবো। যেমন ধরো গ্রেন সাইজ যদি ছোট হয় তাহলে কি বুঝতে পারবো, আর গ্রেন সাইজ বড় হলে কি বুঝতে পারবো? বলো তো একটা সেডিমেন্টারি রকের, মনে করো স্যান্ডস্টোনের। স্যার ছোট হলে বুঝতে পারবো যে অনেক দূর থেকে এসে ট্রান্সপোর্ট হয়ে এসেছে। ইয়েস, আর বড় হলে স্যার নিকটে থাকবে স্যার, আর হলো পানির পরিমাণ কম স্যার। হয়তো হয়তো স্বাভাবিকভাবে এটা আমরা দেখি পরে আরো ইন্টারপ্রিটেশন জানবো। সো grains can range in size from clay size particles that requires a microscope for clear visualization to boulders several meters in diameter. So grain একটা সেডিমেন্টারি রকের মধ্যে গ্রেন কেমন হতে পারে যে ক্লে সাইজ পার্টিকেল থেকে বোল্ডার সাইজ পার্টিকেল পর্যন্ত থাকতে পারে। তোমরা ছবিতে দেখো সেডিমেন্ট গ্রেন সাইজ যে ক্লে, সিল্ট, স্যান্ডের মধ্যে আছে ফাইন, মিডিয়াম, কোর্স, গ্রাভেল আছে, তারপর কোবল, পিবল, ওকে, বোল্ডার, গ্রাভেল, ওকে, এগুলো। সো সেডিমেন্টোলজিস্ট, তোমরা পাশে একটা ছবি দেখো যে বাম পাশে, যে এখানে আমার কার্সর দেখতে পাচ্ছ? জি স্যার। ফাইন স্যান্ড, ভেরি ফাইন স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, মানে এখান থেকে শুরু সিল্ট অ্যান্ড ক্লে, ভেরি ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড,
coarse sand, very coarse sand, granules, pebble, pebble, cobble, এগুলো আছে, boulder. Okay, so sedimentologists are particularly concerned with three aspects of particle size. Particles এর তিনটা জিনিস নিয়ে sedimentologistরা আর কি কাজ করে, সেটা হচ্ছে টেকনিক্স ফর মেজারিং গ্রেন সাইজ এন্ড এক্সপ্রেসিং ইট ইন টার্মস অফ সাম টাইপ অফ গ্রেন সাইজ অর গ্রেড স্কেল। তো তুমি মাপলা যে কোনো কিছু দিয়ে আর সবকিছু হয়ে গেল তা হবে না। সো এটা একটা টেকনিক্স, কিভাবে মাপা হবে বা কে মেপে দিয়েছে আর আগে কোনো একটা মেথড। সো তোমাদের মিউট করে রাখো তোমাদের। সো এই টেকনিক্স গুলা ইম্পর্টেন্ট। And then methods for summarizing large amount of grain size data and presenting them in graphical or statistical form so that they can be more easily evaluated. এই যে গ্রেন সাইজের ডাটা, গ্রেন তো একটা দুটো না, অনেক অনেক গ্রেন। সো এই গ্রেন গুলাকে সামারাইজ করা এবং সামারাইজ করে গ্রাফিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি প্লট করা এবং সেটা ইভালুয়েট করা। আর আরেকটা হচ্ছে যে জেনেটিক, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স অফ দিস ডাটা। উইল নাও এক্সামিন ইচ অফ দিস কনসেপ্ট। সো সেডিমেন্টোলজিস্টরা তিনটা ফ্যাক্টর নিয়ে কাজ করে। একটা হচ্ছে গ্রেন সাইজটাকে মাপা, কোন মেথডে মাপা হবে এবং কোন গ্রেড স্কেলে ফেলা হবে। আরেকটা হচ্ছে যে অনেক গ্রেন সাইজকে নিয়ে সেগুলোর ডাটা নিয়ে কিভাবে প্লট করা হবে গ্রাফিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করা হবে। এবং ফাইনালি এটা থেকে কিভাবে এনভায়রনমেন্টাল ইন্টারপ্রিটেশন করতে পারবে। সো গ্রেন সাইজ স্কেল আমাদের একটা দরকার, তাই না? আমরা গ্রেন সাইজ কিভাবে মাপবো? কেউ কি বলে দিয়েছে যে কতটুকু হলে বলবো ক্লে, কতটুকু ভেরি ফাইন সিল্ট, তারপর ফাইন সিল্ট, মিডিয়াম সিল্ট, কোর্স সিল্ট, ভেরি ফাইন স্যান্ড, এরকম ভাবে তোমরা উপরের পিকচারটা দেখতে পাচ্ছ যে মিলিমিটার হিসাবে দিয়েছে 1/4 সাইজের সাইজ ক্লাস। উডেন গ্রেড বলে বা 1/4 বা আমরা পরে দেখবো যে কি বলে এটাকে স্কেলটা। সো পার্টিকলস ইন সেডিমেন্টস এন্ড সেডিমেন্টারি রক্স রেঞ্জ ইন সাইজ ফ্রম ফিউ মাইক্রনস টু এ ফিউ মিটার। তোমরা এখানে দেখো যে বিভিন্ন ধরনের সাইজের ইয়েকে বিভিন্ন কিছু বলা হচ্ছে। ওকে, বোল্ডার, কোবল, পিবল, গ্রানুল, এরকম। Because of this wide range of particle sizes, logarithmic or geometric scales are more useful for expressing size than are linear. Linear সাইজের থেকে লগারিদমিক অথবা জিওমেট্রিক স্কেলটা ইউজ করা হয়েছে প্রপোজ করে, কারণ হচ্ছে এটাকে আরো ভালোভাবে এক্সপ্রেস করার জন্য। এটা 2 টাইমস করে বেড়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রে 2 অথবা 1.5 করে বাড়তে গেছে। ওকে, in a geometric scale there is a succession of numbers such that a fixed ratio exists between successive elements of the series. সো এখানে একটা স্কেল আছে, দেখো 1/4 স্কেল। এই যে 1/4 স্কেল, আমি এখানে একটা ছবি দিয়েছি, অ্যাড করেছি যে সেডিমেন্ট সোর্স এরিয়া থেকে আসছে। দেখো এটা পাহাড়ি এরিয়া থেকে আস্তে আস্তে দেখো প্রথম দিকে কি ডিপোজিট করেছে, বোল্ডার, তারপরে কবল, তারপরে গ্রাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে। মানে যত দূরে আসবে তত এটা ডিপোজিশন গুলো আরো ফাইনাল হয়ে যাবে। ওকে, the grain size scale used almost universally by sedimentologists is the wooden 1/4 scale. So sedimentologists wooden 1/4 scale ইউজ করে গ্রেন সাইজটাকে মেজার করার জন্য, এবং ওনারাই হতেছে এইটা দিয়েছে ফরম্যাট যে এরকম থেকে এরকম হলে, এত সাইজ হলে সেটাকে বলবো আমরা ক্লে, তারপর বলবো সিল্ট, তারপর বলবো স্যান্ড, তারপর বলবো গ্রাভেল। This scale first proposed by Wooden in 1898 and modified and extended by Wentworth in 1922. So এই জন্য স্কেলটার নাম উডেন ওয়েন্টওয়ার্থ স্কেল। যে উনি হচ্ছে উডেন প্রথমে হচ্ছে 1898 সালে এটা প্রথম প্রপোজ করেছিল এবং পরবর্তীতে এটাকে আরো সুন্দর করে আরো মডিফাই করে ওয়েন্টওয়ার্থ নামে একজন 1922 সালে উনি প্রপোজ করেছিল। এই জন্য এই স্কেলটার নাম হচ্ছে উডেন ওয়েন্টওয়ার্থ স্কেল। এটা হচ্ছে জিওমেট্রিক স্কেল যেখানে ইন হুইচ ভ্যালু ইন দ্য স্কেল ইজ আইদার টুয়াইস
as large as the preceding value, আগের ভ্যালু থেকে দ্বিতীয় 2 গুণ হবে অথবা 1/2 as large অথবা 1.5 গুণ হবে, depending upon the sense of direction. The scale extends from less than 1/256 millimeter, that is 0.39 millimeter, to more than millimeter and is divided into 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ক্লে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো স্যার, মাঝখানে একটু সমস্যা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলতেছি যে এই যে উডেন ওয়েন্ট্রোথ স্কেলটা, এটাকে মেজর 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লে, স্টিল, স্যান্ড এন্ড গ্রাভেল। এই ক্লের মধ্যে কোনো ভাগ নাই, সিল্টের মধ্যে ভাগ আছে। ভেরি ফাইন সিল্ট, তারপরে ফাইন সিল্ট, মিডিয়াম সিল্ট, কোর্স সিল্ট। তারপরে স্যান্ডের মধ্যে ভেরি ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড, ভেরি কোর্স স্যান্ড। আর গ্রাভেলের মধ্যে গ্রানুল, পিবল, কবল আর বোল্ডার। ওকে, তোমরা এভাবে মনে রাখবা, বোল্ডার বি, তারপর সি, তারপর পি, তারপর আবার শেষে গ্রানুল। ওকে, বড় থেকে ছোট। The size of silicic clastic grains can be measured by several techniques. তোমরা স্যাম বক্সের বই দেখতে পাবা, টেবিল 3.2 তে আছে, আমরা দেখাবো আবার। The choice of methods is dictated by the purpose of the study, the range of grain size to be measured, and the degree of consolidation of sediments or sedimentary rock. Large particles, pebbles, cobbles, boulder in either unconsolidated sediment or lithified sedimentary rock can be measured manually with a caliper or tape. যদি গ্রেনগুলো বড় বড় হয়, যেমন পিবল, কবল, বোল্ডার, হ্যাঁ, এগুলো তো তোমরা ওই স্কেল দিয়ে মাপতে পারবা, তাই না? পারবা না? তাহলে তো ছোটগুলা কিভাবে মাপতে হবে সেটা ইম্পর্টেন্ট। আবার বড়গুলাও তোমরা মাপবা, একটা রক দিয়ে দিলাম, একটা গ্রেন দিয়ে দিলাম, সেই গ্রেনের কোন অ্যাক্সিসটা তোমরা মেজার করবা, লং অ্যাক্সিস না মিডিয়াম অ্যাক্সিস না কোনটা শর্ট অ্যাক্সিস কোনটা, সেগুলোর একটা ফ্যাক্টর আছে। ওকে, তো আমরা সেটাও জানবো। সো এই যে গ্রেনকে মেজার করা মেথড গুলা, তার মধ্যে মেথড গুলা হচ্ছে, যদি সেডিমেন্টটা দেখো লেফট সাইডে আনকনসলিডেটেড সেডিমেন্ট হয়, আর একটা হচ্ছে লিথিফাইড সেডিমেন্টারি রক হয়, মানে যেটা গ্রেন গুলা ঝুরঝুরা, অর্থাৎ হচ্ছে গ্রেন গুলা একটার সাথে আরেকটা অ্যাটাচ হয় না, এটাকে আনকনসলিডেটেড সেডিমেন্ট বলে, বা চাপ দিলেই সে ভেঙে যাবে এরকম। আর লিথিফাইড সেডিমেন্টারি রক হচ্ছে যেগুলো খুবই হার্ড হবে, তুমি ভাঙতে পারবে না সহজ। সো যদি আনকনসলিডেটেড সেডিমেন্ট হয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে যদি বড় সাইজের স্যাম্পল গ্রেড হয়, তাহলে ম্যানুয়াল মেজারমেন্ট হবে অফ ইন্ডিভিজুয়াল ক্লাস্ট। ওকে, যদি সেগুলো বোল্ডার, কবল, পিবল হয়। আর যদি গ্রানুল, স্যান্ড, সিল্ট, ক্লে হয়, তাহলে আমাদেরকে সিভিং বা সেটলিং টিউব অ্যানালাইসিস, ইমেজ অ্যানালাইসিস এর মাধ্যমে করতে হবে, অথবা ক্লে বা সিল্ট হলে পারে পিপিটি অ্যানালাইসিস, সেডিমেন্টেশন ব্যালান্সেস, ফটো হাইড্রোমিটার, সেডিগ্রাফ, লেজার ডিফ্র্যাক্টোমিটার, ইলেকট্রো রেজিস্ট্যান্স, এগুলো মেথডের মধ্যে করতে হবে। আমি তোমাদের ঈদের পরে হোপফুলি এই মেথডগুলো সম্পর্কে আর একটু ধারণা দেবো, এবং তোমাদের সেই মেথডগুলো দেখতে হবে। আর লিথিফাইড সেডিমেন্টারি রক যদি হয়, আর যদি বোল্ডার, কবল, পিবল হয়, তাহলে সেখানেও তোমরা ম্যানুয়ালি মেজারমেন্ট করতে পারবা ইন্ডিভিজুয়াল গ্রেন গুলাকে। আর যদি লিথিফাইড রকের ক্ষেত্রে গ্রানুল, স্যান্ড, সিল্ট, ক্লে হয়, তাহলে সেখানে আর আমরা কিন্তু সিল করতে পারবো না। কেন? কারণ সেটা হার্ড এন্ড কম্প্যাক্ট। তখন আমরা কি করব, কি এটাকে কাটবো মেশিনের দ্বারা কেটে এটা পাতলা একটা রকের মতো হবে। সেটার উপরে যে মাইক্রোস্কোপে স্লাইডের উপরে রক্ত দিয়ে, ব্লাড দিয়ে টেস্ট করে না, সেরকম ভাবে এটা একটা গ্লাসের সাথে অ্যাটাচ করে এটাকে কেটে এত পাতলা করব যেন একটা থেকে ভিতর দিয়ে লাইট পাস হয়। তারপর এটা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখে সেটার গ্রেন সাইজটা আমরা বের করতে পারবো। তো আমরা হোপফুলি তোমাদের ল্যাবে এটা দেখাতে পারবো যে কিভাবে গ্রেন সাইজ বা ইমেজ অ্যানালাইসিস করা যায়। ওকে, so grain size is commonly expressed in terms of either the long dimension or the intermediate dimension of the particles. So grain size হইতেছে long dimension অথবা intermediate dimension কে মেজার করতে হবে।
আর granule to silt size particle in unconsolidated sediments or sedimentary rock that can be disaggregated are commonly measured by sieving through a set of nested wire mesh screen. আমাদের ডিপার্টমেন্টে আছে, তোমাদের দেখানো যাবে। যদি আহ, যদি যদি গ্রেন সাইজ গুলা গ্রানুল থেকে সিল্ট সাইজ স্যান্ড সাইজ পার্টিকেল হয়, আর সেটা যদি লিথিফাইড রক হয়, তাহলে আমরা যদি সেটাকে ভাঙা যায় তাহলে আমরা সিভিং মেথডের মাধ্যমে করতে পারবো। আর আনকনসলিডেটেড হলে তো সিভিং মেথডের মাধ্যমে করতে পারবো। সিভিং মানে কেমন? এই চালনি টাইপের, চালনি দিয়ে, হ্যাঁ। আর grain size of small unconsolidated particles can also be measured by sedimentation technique on the basis of the settling velocity of the particles. আরেকটা মেথড আছে সেটলিং ভেলোসিটি, সেই মেথডের মাধ্যম দিয়েও তোমরা গ্রেন সাইজটা অ্যানালাইসিস করতে পারবে। আমরা সেটা পরবর্তীতে আমরা দেখব। ওকে, সো গ্রেন সাইজ ডেটার অ্যাপ্লিকেশনটা কি? হ্যাঁ, এটা আমরা অ্যাপ্লিকেশন হচ্ছে টু ইন্টারপ্রেট কোস্টাল স্ট্র্যাটিগ্রাফি এন্ড সি লেভেল ফ্লাকচুয়েশন। তুমি সি লেভেল ফ্লাকচুয়েশন ইন্টারপ্রেট করতে পারবা গ্রেন সাইজ ডাটা দিয়ে। টু ট্রেস গ্লেসিয়াল সেডিমেন্ট ট্রান্সপোর্ট এন্ড সাইক্লিং অফ গ্লেসিয়াল সেডিমেন্টস ফ্রম ল্যান্ড টু সি। তুমি গ্লেসিয়াল সেডিমেন্টের ট্রান্সপোর্টেশন এবং তার সাইক্লিং তোমরা ডিটারমাইন করতে পারবা বা জানতে পারবা। বাই ম্যারিন জিওকেমিস্টটা হচ্ছে ফ্লাক্স, সেডিমেন্ট ফ্লাক্স, তারপর সাইকেল, বাজেট, সোর্স এন্ড সিঙ্কস অফ কেমিক্যাল এলিমেন্টস ইন নেচার, এগুলো জানতে পারবা। এবং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাস ফিজিক্যাল প্রপার্টিজ অফ সি ফ্লোর সেডিমেন্টস, দ্যাট ইজ ডিগ্রি টু হুইচ দিস সেডিমেন্টস আর লাইকলি টু আন্ডারগো স্লাম্পিং, স্লাইডিং অর আদার ইনফরমেশন। গ্রেন সাইজ দিয়ে বিভিন্ন প্রপার্টিজ অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা যায়। এগুলো একটু জটিল, তোমরা অন্তত জানবা যে গ্রেন সাইজ দ্বারা ট্রান্সপোর্টেশন এজেন্টের ঘটনাগুলো আমরা জানতে পারবো। তো এরপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে যে পার্টিকেল শেপ। তো আমরা শেপ থেকে আমরা তোমাদের ঈদের পরে পড়াবো, ওকে। আর আমি এর মধ্যেও নেক্সট ক্লাসের আগেই সাইজ এবং শেপকে কিভাবে ডিটারমাইন করতে হয় সেটা আমি দেখাবো, ওকে। সেটা একটা ফর্মুলা আছে যেটা এখানে অ্যাড করা হয় নাই, আমরা সেটা অ্যাড করব বই থেকে। তো তোমরা স্যামবক্সের বই থেকে এটা পাবা, এই জিনিসগুলা। তো তোমাদের এই পর্যন্ত কি কি প্রবলেম আছে সেটা এখন বলো। তোমরা কোথায় কে বুঝতে পারছো না, হেজিটেট ফিল করা কিছু নাই, তোমরা প্রশ্ন করতে পারো, হ্যাঁ বলো, কারণ সময় আছে অনেক। স্যার বলো। স্যার আনকনসলিডেটেড, স্যার এটা সঠিক ক্লিয়ার না স্যার, এটা বলতে আনকনসলিডেটেড কি? আচ্ছা, তোমরা এমনি কি রক দেখেছো, ইগনিয়াস রক বা স্যান্ডস্টোন দেখেছো? যেটা যেটা স্যান্ডস্টোন হচ্ছে খুব শক্ত, তুমি এটা হাত দিয়ে টেনে ভাঙতে পারবা না, হাতুড় দিয়ে ভাঙাও খুব কঠিন, এটাকে বলা হয় কনসলিডেটেড। আর যেটা হচ্ছে আনকনসলিডেটেড মানে হচ্ছে তুমি যদি এখন নদীর ধারে যাও তাহলে ওখানে বালু পাবা না, বালুকে তুমি হাত দিয়ে তুলো তাহলে এটা কি ছেড়ে দিলে পড়ে যাবে না সবগুলা ঝুরঝুর করে, এটা আনকনসলিডেটেড। আর এটা যদি রকের মতো শক্ত হতো তাহলে এটা হতো কনসলিডেটেড, ওকে। আর তোমাদের একটু প্রশ্ন করো, কারণ আসলে কি অনলাইন ক্লাসে হলে কি বেশি ফাস্ট হয়ে যায়, কারণ ইন্টারাকশন না হওয়ার ফলে তোমরা প্রশ্ন করো না, কিংবা অনেক কিছু উদাহরণ টানা যায় না অনলাইন ক্লাসে, যেটা যার ফলে হয় কি অনলাইন ক্লাস খুব ফাস্ট মুভ করে, কারণ তোমাদের ইন্টারাকশনটাও কম হয়, হ্যাঁ। তো বলো। স্যার তাহলে কি স্যার লিথিফাইড আর কনসোলিডেটেড রক এটা কি একই জিনিস হয়ে গেল? না, লিথিফাইড মানে হচ্ছে যেটা শক্ত, লিথিফাইড আর কনসলিডেটেড রক একই টার্ম, কনসলিডেটেড অথবা লিথিফাইড অথবা হার্ড এন্ড কম্প্যাক্ট, ওকে। আর কি প্রশ্ন, জানার কিছুই নাই? তোমরা বলো, আর একটু শুনি, না জিজ্ঞাসা করো তাহলে হবে। স্যার মানে আমার ছেলে আজকে আমার সাথে বলো। আনকনসলিডেটেড ইসের ক্ষেত্রে তো ঝুরঝুরে থাকে, যার কারণে আমার কাছে মানে মনে হচ্ছে খুব সহজেই ওই গ্রেন গুলা মাপা যাবে, কিন্তু যখন মানে পুরো একটা আস্ত রক থাকবে বা কনসলিডেটেড থাকবে বা লিথিফাইড থাকবে, তখন
ওইটার ক্ষেত্রে এই মানে ওইটা তো অনেক মানে গ্রেইন দিয়ে একসাথে কম্প্যাক্ট হয়ে আর কি ওইটা তৈরি হয়েছে। তো ওই ক্ষেত্রে আমি গ্রেইন সাইজ গুলা কিভাবে মাপা যাবে এটা একটু মাপা যাবে। এই যে দেখো এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, এই যে লিথিফাইড সেডিমেন্টারি রকস যদি তোমার কনসলিডেটেড রক হয়, মানে হার্ড এন্ড কম্প্যাক্ট হয়, হ্যাঁ রক যদি হয়, তাহলে তো আমরা তখন তো ওই ঝুরঝুরা না, তার কারণে এটা ওই চালনির মধ্যে দিয়ে যে আমরা মাপতেও পারবো না, বা পিপেটি বা অন্য সেটলিং মেথড দিয়ে করতে পারবো না। লিথিফাইড রক হলে যদি এটার গ্রেন গুলা বোল্ডার সাইজ বা কোবল পিবল এগুলো অনেক বড় বড় গ্রেন যদি হয়, বড় রকের মধ্যে এগুলো থাকে, তখন তুমি এমনি স্কেল দিয়ে মেজার করতে পারো। মানে এমন পাতলা যে ওর মধ্যে দিয়ে লাইট মারলে পারে লাইট এপার থেকে পাস হয়ে যাবে। এটা হচ্ছে একটা গ্লাসের সাথে অ্যাটাচ করবে না, নিয়ে এবার মাইক্রোস্কোপের নিচে যদি দেখো তখন তুমি গ্রেন গুলাকে মাপতে পারবা কত। ওকে ওকে স্যার। আর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ বলো। পোরলি কটেড সেডিমেন্ট গুলা যখন পরিমাপ করবো আমরা স্কেলে, সাইড ক্যালিপার বা আদার্স স্কেলে, তো সেক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা যেগুলা ওগুলা এভারেজ আকারে নিতে হবে না সর্বোচ্চ আকারে নিতে হবে? এটা হতেছে আমরা ঈদের পরে যখন নেক্সট ক্লাস করব তখন একটা ফর্মুলা আছে সাইজ এবং শেপের ডিটারমিনেশনের জন্য, একটা ফর্মুলা আছে, গিভেন ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা দেখব। ওকে, সেটা আমরা সেই ক্লাসে। ওকে আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই? বলো। মানে অনেক থিন করে যে একটা শীটের মতো করে কাটবো স্যার, ওটা কি আমাদের কিন্তু যে কাটার জন্য যে ল্যাব লাগে সেই ল্যাবটা আমাদের নাই। এটা একটা কাটিং মেশিন জাস্ট। এই যে তোমরা যে কাঠ ফাড়াই করে দেখেছো মেশিন, জি স্যার চেইন স আচ্ছা, প্রথমে হয় কি একটা রককে, আমি বলতেছি প্রথমে একটা রককে ওরকম যে কাঠ ফাড়াই করে ওরকম মেশিনে রকটাকে কাটা হয়, কাটা হয়ে যতটুকু থিন করে কাটা যায় কাটা যায়। তো এখন তো বেশি থিন করে তো কাটা যাবে না, খুব বেশি হলে 2 মিলিমিটার 3 মিলি 5 মিলিমিটার থাকবে, তাই না? জি স্যার। এটা কাটার পরে যে মাইক্রোস্কোপের স্লাইড গুলা থাকে দেখেছো, কাচের স্লাইড, চিকন এবং ছোট ছোট, ওই সাইজে মনে করো কাটলাম। কাটার পরে ওই স্যান্ডস্টোন রকটাকে মনে করো এক ধরনের গ্লু আছে, আঠা, সুপার গ্লু না, এক ধরনের গ্লু আছে অ্যারালডাইড বা ইয়ে। তো ওইটা হতেছে ওটার সাথে অ্যাটাচ করে দিতে হয়, অ্যাটাচ করে দিলে ওটা গ্লাসের সাথে লেগে গেল, তাই না? এবার আবার হচ্ছে এটা আরো সূক্ষ্ম মেশিন আছে একটা, ওই মেশিনের মধ্যে দিয়ে আবার কাটতে হয়। এবার কাটলে পরে এটা আরো বেশি থিন হয়ে যায়, মানে গ্লাসটা যতখানি মানে অনেক থিন হয়ে যায়। এবার থিন হওয়ার পরেও এটা আমরা যতখানি থিন চাই ততখানি থিন হয় না, মানে ওটাতে লাইট দিলে পরে লাইট এপার থেকে দিলে ওপার থেকে পাস হয় না, তার মানে তখন একটু মোটা থাকে। তখন আমরা করি কি, ওই গ্রিন্ডিং পাউডার আছে, ওকে, ওই যে তোমরা শিরিষ কাগজ দেখেছো? জি স্যার। শিরিষ কাগজের তলায় এক ধরনের মোটা মোটা ইয়ে থাকে না, গ্রেডের বালু থাকে না, গ্রেন থাকে, ওই ধরনের পাউডার দিয়ে একটা রোটেটিং ডিস্ক থাকে, অর্থাৎ একটা চাকতির মতো থাকে, ওই চাকতিটা ঘুরতে থাকে, সবসময় ঘুরতে থাকে। তখন ওর উপরে আমরা করি কি, ওই যে শিরিষ কাগজের নিচে যেগুলো দেওয়া থাকে ওরকম ধরনের পাউডার, কার্বোড্যান্ডাম পাউডার বলে, ওই কার্বোড্যান্ডাম পাউডার ছিটিয়ে দিই। এটা কার্বোড্যান্ডাম পাউডার আবার গ্রেড আছে, 50 সম্ভবত 30 আর বোধহয় 10 এরকম। তখন ওই কার্বোড্যান্ডাম পাউডার দিয়ে দেওয়ার পরে ওই স্লাইডটাকে, যেটা ওই যে কাঁচের সাথে অ্যাটাচ করা আছে, ওটা ওর উপরে রাখতে হয়। হাত দিয়ে দুই পাশে ধরে রাখলে যে মাটির হাড়ি টাড়ি বানায় না, যে ঘুরতে থাকে আর উপরে মাটি ধরে রাখে, তাহলে অটোমেটিক শেপিং হয়ে যায়। তখন এই স্লাইডটাকে এভাবে ধরে রাখা হয় আস্তে করে, আর ওই চাকাটা ঘুরতে থাকে।
তখন এটা অটোমেটিক্যালি সমানভাবে সেটাকে ঘষতে থাকে, ঘষতে 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 একটা নির্দিষ্ট পর্যায়ে পরে বেশ থিন হয়ে যায়। তখন এটাকে আবার আরেকটা আরো পাতলা গ্রেন দিয়ে ঘষা হয়, ঘষতে ঘষতে এটা মাইক্রোস্কোপের স্লাইড আছে না, ওরকম স্লাইড হয়ে যায়। তখন তুমি এবার মাইক্রোস্কোপে নিয়ে দেখলে সেটা দেখতে পারবে। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। আমার ছেলেও আজকে তোমাদের সাথে ক্লাস করলো, আমার সাথে সারাক্ষণ ছিল, ও দেখতেছে শুনতেছে। পাপা তোমার কোনো প্রশ্ন আছে? তুমি বলো। ওর কোনো প্রশ্ন নাই, তুমি প্রশ্ন করো, একটা করো। তোমার প্রশ্ন নেই কোনো? তুমি তো শুনলা লেকচার, নাই? ওকে, আর নাই। তোমাদের আর প্রশ্ন আছে? বলো। কি শেষ তোমাদের প্রশ্ন? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, জি স্যার। মনে হয় নেই স্যার কারো প্রশ্ন। তাহলে কি আর প্রশ্ন আছে তোমাদের বলতেছো? আচ্ছা, যদি না থাকে প্রশ্ন তাহলে আমরা একটু আলোচনা করব অন্য জিনিস। আছে? ঈদ কবে হতে পারে? ঈদ কবে হবে? 13 বা 14 তারিখ স্যার। 13 অথবা 14। আচ্ছা, যদি 13 তারিখে হয় তাহলে ঈদের মানে যদি 13 তারিখে হয় মনে করো, তাহলে আমরা তারপরে কবে ক্লাস নিব একটু তোমরা বলে দাও, কবে নিলে ভালো হয়? 17 স্যার। 18-19 তারিখে ক্লাস না আছে, 18-19 তারিখে। আমি বলি যে ঈদ যদি 13 তারিখে হয় তাহলে 13 তারিখে ঈদ করবা, তারপর 14 তারিখে আবার ঈদ করবা, 15 তারিখে ঈদ করবা, 16 তারিখে ঈদ করবা, 17 তারিখে ক্লাস করো। আর যদি 14 তারিখে ঈদ হয়, 14 তারিখে ঈদ করে 15 তারিখে ঈদ করলা, 16 তারিখে ঈদ করলা, 17 তারিখে ঈদ করলা, মানে যেদিন ঈদ হোক তারপরে নেক্সট কনজিকিউটিভ 3 ডেজ এর পরের দিন আমরা ক্লাস করব শুরু। হ্যাঁ, ওকে ওকে জি স্যার। তোমাদের কারো কোনো সমস্যা নাই তো? না ঈদ আরো বেশি করতে হবে? না স্যার, ছুটি তো এমনি খাচ্ছি। হ্যাঁ, শেষ করি। কারণ তোমাদের তো বোধহয় ক্যাম্পাস আরো, আমি জানি না, কে যেন বললো যে 24শে মে খোলার কথা ছিল, কিন্তু সেটা নাকি এক্সটেন্ড হয়ে নেক্সট মান্থের আরো 3 তারিখ না কয় তারিখ পর্যন্ত গেছে। 1 জুলাই পর্যন্ত দিচ্ছে। 1 জুলাই কি দিয়েছে? খুলবে মানে অফ রাখার সিদ্ধান্ত নিচ্ছে স্যার আর কি, এখন পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। এটা কিন্তু আমি দেখি নাই নিউজ, আমি জানি না, আমি নিউজ অত পড়ি না তো। তাহলে 1 জুলাই পর্যন্ত। এনিওয়ে, আমরা হচ্ছে ডেফিনেটলি এই মাসের আমরা তারপরে কিন্তু টানা ক্লাস নিয়ে আমরা শেষ করব। ওকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, মানে হোপফুলি আরো 7-8টা ক্লাস আমি নিয়ে শেষ করব। আর শেষ করার পরে যখন ক্যাম্পাস খুলবে তখন একটু 1 দিন 2 দিন ক্লাস নিয়ে জিনিসগুলোকে একটু রিভিউ করা, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমরা করবো। ওকে জি স্যার। তো ঠিক আছে, তোমাদের সবাইকে ঈদ মোবারক। ঈদে ভালো থাকো, সুস্থ থাকো তোমাদের পরিবার নিয়ে, কিন্তু তোমরা বাইরে বেশি বের হও না। কেন বলো আফসানা? হ্যালো আফসানা, কিছু বলছিল? বলো। অ্যাসাইনমেন্ট এটারটা পরে হবে, এটার অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টের ডেটটা আমি বলি, শোনো। অ্যাসাইনমেন্টের ডেটটা ক্লাস শেষ হোক, তারপরে যার যার অ্যাসাইনমেন্ট দেই, অ্যাসাইনমেন্টটা তোমরা এখন তো আর আমি অনলাইনে নিব না, কারণ এটা হাতে লেখা অ্যাসাইনমেন্ট হতে হবে। সো আমি যখন ইউনিভার্সিটি খুলবে তখনই নিব। ওকে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এরকম সুযোগ দিলে পারে। আচ্ছা, কারো বোধহয় ইয়েটা মাইক্রোফোন অন আছে, একটু কথা না বললে অফ রাখো তোমরা মাইক্রোফোনে, একটু সিনসিয়ার থাকো। সবারই অফ আছে এখন। শোনো, আমার মনে হয় আরেকটা পদ্ধতি করতে পারো, যে তোমরা না হলে ছুটির পরে এসে সবাই তখন তাড়াহুড়া করে করবা, ভুলে যাবা, সময় বেশি চাবা। আমার মনে হয় অ্যাসাইনমেন্ট গুলা করে তোমরা ছবি তুলে তুলে অ্যাসাইনমেন্টটা পাঠাতে পারো, এরকম হতে পারে না পরে? আচ্ছা, এটা আমরা ঈদের পরে ডিসিশন নেবো। ওকে, এখন আর আমরা ডিসিশন নিচ্ছি না, ঠিক আছে আফসানা? আচ্ছা, বই কি সবাই তোমরা পেয়েছো? আমি আরেকটা টাকারের বই আফসানাকে শেয়ার করে দেবো, বা আমি তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, কিন্তু তোমরা কে কে বই পাও নাই? ওটা কি আপলোড করতে পারছিল আফসানা? স্যার বইটা আমি শেয়ার করতে পারিনি, আমার
স্যার ওয়াইফাই আমার অফ তো তুমি এইজন্য এখন শেয়ার করতে সুযোগ পারি না, বুঝে কিন্তু তুমি একটা কাজ করো, পারবো। তুমি হচ্ছে তাছাড়া যারা করতে ওয়াইফাই আছে বা ব্রডব্যান্ড ইউজ করে তাকে একটু ইমেল করে দাও বইটা, সে অন্তত আপলোড করে দিক তোমাদের ইয়েতে। এনিওয়ে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ঈদে বেশি বাইরে মানে ঘুরে বেড়ায় না, কারণ হচ্ছে যে হয়তো তুমি রেজিস্ট্যান্ট কিন্তু তোমার পরিবারের সকল সদস্য হয়তো রেজিস্ট্যান্ট না, অনেকে বাইরে যেতে হয়, বাট ইউ শুড ট্রাই টু স্টে ইন এট ইউর হোম। ওকে, ঠিক আছে? ওকে স্যার। ঈদ মোবারক, ঈদে ভালো থাকো, শুভেচ্ছা থাকলো তোমাদের সবাইকে। ওকে, থ্যাংক ইউ আপনি স্যার, ভালো থাকবেন। আপনাকে ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। ওকে, বাই বাই। জি স্যার, ঈদ মোবারক। থ্যাংক ইউ স্যার। ঈদ মোবারক। হ্যাঁ, bye.